1947 সালের 14 ও 15ই আগস্ট। আমরা সবাই জানি এই দুটি দিনে ব্রিটিশ ভারত ভেঙে জন্ম নিয়েছিল দুটি রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। কিন্তু ইতিহাসের পাতায় অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা একটি তৃতীয় রাষ্ট্রের কথা কি আমরা জানি? কল্পনা করুন এমন একটি স্বাধীন দেশের কথা, যার আয়তন ছিল ইউরোপের অনেক দেশের চেয়েও বড়, যাদের নিজস্ব একটি স্বাধীন পতাকা ছিল, ব্রিটিশদের সাথে করা আলাদা চুক্তি ছিল, এমনকি ছিল জনগণের ভোটে নির্বাচিত নিজস্ব একটি গণতান্ত্রিক পার্লামেন্ট। রাষ্ট্রটির নাম ছিল কালাত। বর্তমান বেলুচিস্তানের প্রায় 80% এলাকা নিয়ে গঠিত এই বিশাল রাষ্ট্রটি স্বাধীন হয়েছিল খোদ মোহাম্মদ আলী জিন্নাহর অকাট্য আইনি যুক্তির ওপর ভর করে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার গল্পটি শুরু হয় ঠিক এর পরেই। মাত্র 8 মাসের মাথায় সে জিন্নাহর নির্দেশেই এই স্বাধীন রাষ্ট্রটিকে বিশ্ব মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলা হয়। কোনো নির্বাচন নয়, কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং রাতের অন্ধকারে সামরিক বুটের নিচে নির্মমভাবে পিষ্ট করা হয় একটি স্বাধীন জাতির স্বপ্নকে। কিভাবে পাকিস্তানের মানচিত্রের ভেতরেই কালাতকে 4 দিক থেকে অবরুদ্ধ করে একটি বিশাল কারাগারে পরিণত করা হয়েছিল। অল ইন্ডিয়া রেডিওর সেই রাতের রহস্যময় সম্প্রচারে ঠিক কি ছিল, যা পুরো উপমহাদেশের ভূ রাজনৈতিক সমীকরণ এক নিমিষে পাল্টে দিয়েছিল? আর কেনই বা স্বয়ং কালাতের শাসকের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে তাকে পরাধীনতার চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল? আজ বই কথাকয়ের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করতে যাচ্ছি বেলুচিস্তানের সেই রক্তাক্ত, বিস্মৃত এবং চরম বিশ্বাসঘাতকতার ইতিহাস। 10টি রুদ্ধশ্বাস অধ্যায়ের এই দীর্ঘ যাত্রায় আজ আপনারা জানবেন রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক কূটনীতির এমন কিছু অন্ধকার সত্য, যা হয়তো ইতিহাস নিয়ে আপনার আগের সমস্ত ধারণাকে বদলে দেবে। হেডফোনটি লাগিয়ে নিন, চারপাশের কোলাহল থেকে নিজেকে একটু আলাদা করুন, কারণ ইতিহাসের এই যাত্রা আপনাকে সরাসরি নিয়ে যাবে 1947 সালের সেই উত্তাল আর ষড়যন্ত্রে ঘেরা দিনগুলোতে। চলুন শুরু করা যাক। অধ্যায় 1, স্বাধীনতার মরীচিকা। 1947 সালের আগস্ট মাস। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য তখন চিরতরে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উপমহাদেশ ভাগ হয়ে জন্ম নিতে যাচ্ছে দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। ইতিহাসের এই বহুল পঠিত আখ্যানের বাইরে চমকপ্রদ এবং প্রায় বিস্তৃত আইনি সত্য আড়ালে রয়ে গেছে। 562টি ভারতীয় দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেটের নিয়তির বাইরে এমন একটি বিশাল ভূখণ্ড ছিল, যার ঐতিহাসিক ও আইনি অধিকার ছিল সম্পূর্ণ স্বাধীন একটি তৃতীয় রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার। সেই রাষ্ট্রটির নাম কালাত। বর্তমান বেলুচিস্তানের প্রায় 80% এলাকা নিয়ে গঠিত এই বিশাল কালাত রাজ্যের আয়তন ছিল ইউরোপের অনেক স্বাধীন দেশের চেয়েও বড়। কিন্তু কালাত কেন অন্যান্য সাধারণ দেশীয় রাজ্যের মতো ছিল না? এই প্রশ্নের উত্তর নিহিত রয়েছে ব্রিটিশদের সাথে কালাতের শাসকদের স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিগুলোর গঠনগত পার্থক্যের মধ্যে। ইতিহাসবিদ ইনায়েতুল্লাহ বালোচ তার গবেষণাধর্মী গ্রন্থ দ্য প্রবলেম অফ গ্রেটার বেলুচিস্তান এই বইয়ে দালিলিক প্রমাণের মাধ্যমে দেখিয়েছেন যে কালাতের রাজনৈতিক মর্যাদা ভারতের অন্য কোনো দেশীয় রাজ্যের সমতুল্য ছিল না। কালাত কখনোই ব্রিটিশ ভারতের আনুষ্ঠানিক অংশ ছিল না। এর আইনি ভিত্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালের ঐতিহাসিক জ্যাকোবাবাদ চুক্তির মাধ্যমে। তৎকালীন ব্রিটিশ সরকার এবং কালাতের শাসক মীর খোদাদাদ খানের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির 3 নম্বর অনুচ্ছেদে ব্রিটিশরা কালাতের স্বাধীনতা এবং স্বায়ত্ত শাসনের প্রতি স্পষ্ট স্বীকৃতি প্রদান করেছিল। চুক্তি অনুযায়ী কালাত কেবল বৈদেশিক নীতি এবং বৃহত্তর প্রতিরক্ষার ক্ষেত্রে ব্রিটিশদের সাথে সমন্বয় করবে।
কিন্তু তাদের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব থাকবে সম্পূর্ণ অক্ষুণ্ণ। এই বিশেষ আইনি মর্যাদার কারণে ব্রিটিশরা কালাতের সাথে সম্পর্ক পরিচালনা করত সরাসরি লন্ডনের হোয়াইট হল থেকে, দিল্লির ব্রিটিশ ভাইসরয়ের মাধ্যমে নয়। নেপাল এবং ভুটানের যে আন্তর্জাতিক মর্যাদা ছিল, কালাতের আইনি মর্যাদাও কাঠামোগতভাবে ছিল ঠিক একই রকম। 20 শতকের 30-এর দশকে কালাতের সিংহাসনে বসেন মীর আহমদ ইয়ার খান। তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত, প্রগতিশীল এবং প্রবল জাতীয়তাবাদী নেতা। তার আজীবন স্বপ্ন ছিল ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাওয়ার পর কালাতকে একটি আধুনিক, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করা। ব্রিটিশ রাজ পরিবারের সাথে তার ব্যক্তিগত এবং কূটনৈতিক সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের আর্থিকভাবে সহায়তা করার কারণে মীর আহমদ ইয়ার খান ব্রিটিশ প্রশাসনের শীর্ষ মহলে একজন অত্যন্ত বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আবেগ দিয়ে নয়, তিনি তার স্বাধীন বেলুচিস্তানের স্বপ্নকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন সম্পূর্ণ আইনি এবং সাংবিধানিক যুক্তির মজবুত ভিত্তির ওপর ভর করে। তার বিশ্বাস ছিল আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী কালাতের স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। আর ঠিক এই জায়গাতেই ইতিহাসের একটি চরম নাটকীয় চরিত্রের প্রবেশ ঘটে। কালাতের আইনি অধিকার ব্রিটিশ ক্যাবিনেট মিশনের সামনে প্রমাণ করার জন্য মীর আহমদ ইয়ার খান ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন আইনজীবীকে নিয়োগ দেন। সেই আইনজীবীর দায়িত্ব ছিল ব্রিটিশ সরকারের কাছে যুক্তি উপস্থাপন করা যে ব্রিটিশ ভারত স্বাধীন হলেও কালাতের ওপর নতুন সৃষ্ট কোনো রাষ্ট্রের কোনো আইনি অধিকার থাকবে না। ব্রিটিশ রাজশক্তি ভারত ত্যাগের সাথে সাথেই 1876 সালের চুক্তি বাতিল হয়ে যাবে এবং কালাত তার প্রাক ব্রিটিশ স্বাধীন মর্যাদায় সম্পূর্ণভাবে ফিরে যাবে। এই ঐতিহাসিক আইনি লড়াইয়ের জন্য মীর আহমদ ইয়ার খান, যাকে নিজের প্রধান আইনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, তার নাম ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। 1946 সালে ক্যাবিনেট মিশনের কাছে মোহাম্মদ আলী জিন্নাহ কালাতের পক্ষে একটি দীর্ঘ স্মারকলিপি পেশ করেন। প্রখ্যাত ইতিহাসবিদ সাইমন আকবর জাইদির পলিটিক্যাল ইকোনমি অফ পাকিস্তান গ্রন্থেও এই আইনি পদক্ষেপের সুস্পষ্ট উল্লেখ রয়েছে। জিন্নাহ অত্যন্ত স্পষ্ট এবং জোরালো ভাষায় যুক্তি দিয়েছিলেন যে কালাত কোনো ইন্ডিয়ান স্টেট বা ভারতীয় দেশীয় রাজ্য নয়। কালাত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ব্রিটিশ সরকারের সাথে এর সম্পর্ক কেবল একটি চুক্তির মাধ্যমে আবদ্ধ। ব্রিটিশরা চলে গেলে সেই চুক্তির অবসান ঘটবে এবং কালাত আইনগতভাবে সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবে। জিন্নাহর এই অকাট্য আইনি যুক্তির কারণেই ব্রিটিশ সরকার মেনে নিতে বাধ্য হয় যে ভারত বা পাকিস্তানের সাথে কালাতকে একই মানদণ্ডে বিচার করা যাবে না। কালাতের ভবিষ্যৎ নির্ধারিত হবে একটি সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্র আইনি প্রক্রিয়ায়। মীর আহমদ ইয়ার খান জিন্নাহর ওপর অন্ধ বিশ্বাস স্থাপন করেছিলেন। জিন্নাহ কেবল তার আইনি উপদেষ্টাই ছিলেন না, তিনি ছিলেন কালাতের খানের ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধু। জিন্নাহর আইনি দক্ষতার উপর ভর করে কালাতের খান একটি স্বাধীন বেলুচিস্তানের মানচিত্র আঁকতে শুরু করেন। কিন্তু সময়ের চাকা খুব দ্রুত নির্মমভাবে ঘুরতে থাকে। 1947 সালের মাঝামাঝি সময়ে এসে রাজনৈতিক দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যেতে শুরু করে। যে জিন্নাহ এত কাল ধরে কালাতের স্বাধীনতার আইনি লড়াই করছিলেন, তিনি রাতারাতি অবতীর্ণ হন ভবিষ্যৎ পাকিস্তানের সর্বাধিনায়ক ও স্থপতি হিসেবে। ক্ষমতার এই নতুন সমীকরণে পুরনো বন্ধুত্ব এবং আইনি যুক্তির কোনো স্থান ছিল না। আগস্ট মাস ঘনিয়ে আসছে। ব্রিটিশদের চূড়ান্তভাবে চলে যাওয়ার সময় আর মাত্র কয়েকদিন বাকি। জিন্নাহর নতুন রাষ্ট্র পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা এবং সমুদ্রপথের নিরাপত্তার জন্য বিশাল কালাত ভূখণ্ড অত্যন্ত অপরিহার্য হয়ে ওঠে। অন্যদিকে মীর আহমদ ইয়ার খান তার আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছেন। পুরনো বন্ধু জিন্নাহ কি তার নিজের দেওয়া আইনি যুক্তি মেনে নিয়ে কালাতকে স্বাধীন থাকতে দেবেন, নাকি ভূরাজনৈতিক স্বার্থে নতুন কোনো নির্মম রাজনৈতিক চাল চালবেন, তা জানব আমরা পরবর্তী অধ্যায়ে।
অধ্যায় 2, স্ট্যান্ড স্টিল চুক্তি এবং একটি স্বাধীন রাষ্ট্র। 1947 সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহ। ভারতবর্ষের রাজনৈতিক উত্তেজনা তখন চূড়ান্ত পর্যায়ে। ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের কাজ চলছে দ্রুত গতিতে। এর মাঝেই 4 আগস্ট দিল্লির ভাইসরয় হাউসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হতে যাওয়া লিয়াকত আলী খান এবং কালাতের শাসক মীর আহমদ ইয়ার খান। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পাকিস্তানের জন্মের পর কালাতের আইনি ও রাজনৈতিক অবস্থান ঠিক কি হবে। জার্মান ইতিহাসবিদ মার্টিন এক্সম্যান তার গবেষণাধর্মী বই বেলুচিস্তান ক্রস রুটস অফ হিস্ট্রি গ্রন্থে এই ঐতিহাসিক বৈঠকের বিস্তারিত কার্যবিবরণী তুলে ধরেছেন। আলোচনায় কালাতের আইনি অধিকারের বিষয়টি দালিলিক প্রমাণের ভিত্তিতে আবারও প্রতিষ্ঠিত হয়। জিন্নাহ, যিনি একসময় কালাতের আইনি উপদেষ্টা ছিলেন, তিনি নতুন রাষ্ট্র পাকিস্তানের নেতা হিসেবেও কালাতের দাবি মেনে নেন। ফলশ্রুতিতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট বা স্থিতাবস্থা চুক্তি নামে পরিচিত। 1947 সালের 11 আগস্ট চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ভারত সরকারের ট্রান্সফার অফ পাওয়ার ভলিউমগুলোতে সংরক্ষিত এই চুক্তির প্রথম অনুচ্ছেদেই অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, পাকিস্তান সরকার কালাতকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যার মর্যাদা অন্যান্য দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেটগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। চুক্তির অন্যান্য ধারায় বলা হয়েছিল প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং যোগাযোগের বিষয়ে কালাত এবং পাকিস্তানের মধ্যে পরবর্তীতে সমতার ভিত্তিতে আলোচনা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে নবগঠিত পাকিস্তানের কাছ থেকে পাওয়া এই চুক্তিটি ছিল কালাতের স্বাধীনতার সবচেয়ে বড় আইনি স্বীকৃতি। চুক্তি স্বাক্ষরের পরপরই 1947 সালের 12 আগস্ট কালাতের খান একটি বিশেষ ডিক্রি জারি করেন। কালাত জুড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়। অবশেষে 15 আগস্ট 1947 পাকিস্তান স্বাধীন হওয়ার ঠিক একদিন পর মীর আহমদ ইয়ার খান আনুষ্ঠানিকভাবে কালাতের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেন। কালাতের নিজস্ব পতাকা উত্তোলিত হয়। মীর আহমদ ইয়ার খান তার ঐতিহাসিক ভাষণে ঘোষণা করেন যে কালাত এখন থেকে একটি স্বাধীন, প্রগতিশীল এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে। তিনি একটি আধুনিক সংবিধান প্রণয়নের ঘোষণাও দেন। স্বাধীন ভূখণ্ডের উল্লাসে কালাতের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির সমীকরণ অত্যন্ত জটিল। কাগজে লেখা আইনি চুক্তি বাস্তবের মাটিতে সব সময় স্থায়ী হয় না। জিন্নাহ সাময়িকভাবে কালাতের স্বাধীনতা মেনে নিলেও নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের অন্যান্য নীতি নির্ধারকদের মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা এবং পশ্চিম পাকিস্তানের সাথে বহির্বিশ্বের যোগাযোগের জন্য কালাতের বিশাল ভূখণ্ড এবং এর দীর্ঘ সমুদ্র উপকূল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিয়াকত আলী খান এবং পাকিস্তানের সামরিক বেসামরিক আমলাতন্ত্র খুব দ্রুতই উপলব্ধি করে যে ভৌগোলিক মানচিত্রের একেবারে কেন্দ্রে একটি স্বাধীন কালাত রাষ্ট্র পাকিস্তানের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বাধা হতে পারে। কালাত আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে ঠিকই, কিন্তু এই স্বাধীনতা রক্ষার জন্য একটি শক্তিশালী অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর প্রয়োজন ছিল। মীর আহমদ ইয়ার খান দ্রুত কালাতে একটি আধুনিক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেন। ব্রিটিশদের অনুকরণে গঠিত হয় কালাতের নিজস্ব দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। কিন্তু এই সদ্য গঠিত সংসদ কি স্বাধীন কালাতের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? পাকিস্তানের আমলারা যখন পর্দার আড়ালে কালাতকে গ্রাস করার নীল নকশা তৈরি করছেন, ঠিক সেই সময়ে কালাতের নবগঠিত সংসদের ভেতরে পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার একটি প্রস্তাব এসে পৌঁছায়। এরপর সেই সংসদ ভবনের রুদ্ধদ্বার কক্ষে ঠিক কি ঘটেছিল জানব পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 3, কালাতের নিজস্ব সংসদ ও গণতন্ত্রের স্বপ্ন। ইতিহাসের একটি অত্যন্ত বড় প্রহসন হল
একটি সদ্য স্বাধীন হওয়া রাষ্ট্র যখন নিজের স্বার্থে অন্যের গণতান্ত্রিক অধিকার গলা টিপে হত্যা করে। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগের পর যে 562টি দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেট ছিল, তাদের মধ্যে কালাতের রাজনৈতিক অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। কালাত কেবল চুক্তির মাধ্যমেই স্বাধীনতা নিশ্চিত করেনি, তারা ছিল উপমহাদেশের একমাত্র রাজ্য যারা ভাগ্য নির্ধারণে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদীয় নির্বাচনের আয়োজন করেছিল। শাসক মীর আহমদ ইয়ার খান কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি কালাতকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেন। 1946 সালে প্রণীত কালাত স্টেট অ্যাক্ট বা কালাত রাষ্ট্রীয় আইন অনুযায়ী তিনি একটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করেন। উচ্চকক্ষ দারুল উমারা মূলত বালুচ উপজাতীয় সর্দারদের নিয়ে গঠিত হয়, আর নিম্নকক্ষ দারুল আওয়ামে বসতেন সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা। আগস্ট মাসে কালাতের আনুষ্ঠানিক স্বাধীনতার পরপরই সংসদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কালাত স্টেট ন্যাশনাল পার্টি বা KSNP বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মীর আহমদ ইয়ার খান চেয়েছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একার নির্দেশে নয়, বরং নির্বাচিত প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে গৃহীত হোক। স্বাধীন রাষ্ট্র হিসেবে কালাত যখন নিজেদের পায়ে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, ঠিক সেই সময়ে নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব থেকে কালাতের ওপর প্রবল রাজনৈতিক চাপ আসা শুরু হয়। ভৌগোলিক ও কৌশলগত কারণে, বিশেষ করে আরব সাগরের উপকূল ভাগের উপর নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানের কাছে কালাতের অন্তর্ভুক্তি ছিল অপরিহার্য। অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছায় যে মোহাম্মদ আলী জিন্না এবং লিয়াকত আলী খানের ক্রমাগত চাপের মুখে কালাতের শাসক মীর আহমদ ইয়ার খান বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কালাতের সংসদের কাছে উত্থাপন করতে বাধ্য হন। 1947 সালের 12 থেকে 14 ডিসেম্বর রাজধানী দাদারে নিম্নকক্ষের এক ঐতিহাসিক অধিবেশন আহ্বান করা হয়। একমাত্র আলোচ্য বিষয় ছিল কালাত কি স্বাধীন থাকবে নাকি পাকিস্তানের অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করবে। প্রখ্যাত বালুচ রাজনীতিক এবং কালাত স্টেট ন্যাশনাল পার্টির তৎকালীন শীর্ষ নেতা মীর গাউস বক্স বিজেঞ্জোর আত্মজীবনী ইন সার্চ অফ সলিউশন এবং গবেষক মার্টিন এক্সম্যানের বইতে এই অধিবেশনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং বিতর্কের বিস্তারিত দলিল সংরক্ষিত রয়েছে। যখন পাকিস্তানের অন্তর্ভুক্তির প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে সংসদে উত্থাপন করা হয়, তখন সমগ্র হলঘরে এক রুদ্ধশ্বাস নীরবতা নেমে আসে। এরপরেই শুরু হয় তীব্র এবং উত্তপ্ত বিতর্ক। কালাতের সাধারণ মানুষের নির্বাচিত প্রতিনিধিরা অত্যন্ত ক্ষোভের সাথে এই প্রস্তাবের বিরোধিতা শুরু করেন। মীর গাউস বক্স বিজেঞ্জো সংসদে দাঁড়িয়ে তার সেই ঐতিহাসিক এবং জ্বালাময়ী ভাষণটি প্রদান করেন। তিনি অত্যন্ত জোরালো কণ্ঠে বলেন, আমাদের বলা হচ্ছে পাকিস্তানের সাথে যুক্ত হতে। কেন? কারণ আমরা মুসলমান। যদি মুসলমান হওয়াই যুক্ত হওয়ার একমাত্র শর্ত হয়, তবে আফগানিস্তান বা ইরান কেন পাকিস্তানের সাথে যুক্ত হচ্ছে না? আমরা বালুচ জাতি, আমাদের নিজস্ব আলাদা ভাষা, আমাদের আলাদা সংস্কৃতি, সুদীর্ঘ ইতিহাস এবং একটি স্বাধীন ভূখণ্ড রয়েছে। আমরা মুসলিম ভাই হিসেবে পাকিস্তানের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব করতে প্রস্তুত, কিন্তু কেবল ধর্মের দোহাই দিয়ে আমাদের শত শত বছরের রক্তস্নাত স্বাধীনতা আমরা বিনা বাক্যে বিসর্জন দিতে পারি না। বিজেঞ্জোর এই অকাট্য যুক্তির সাথে সাথে সংসদের অন্যান্য নির্বাচিত সদস্যরা টেবিল চাপড়ে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তারা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন যে ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া একটি নতুন রাষ্ট্রের সাথে কালাতের যুক্ত হওয়ার কোনো যৌক্তিক, ঐতিহাসিক বা আইনি ভিত্তি নেই। টানা 3 দিন ধরে চলা এই দীর্ঘ বিতর্কের পর 14 ডিসেম্বরের চূড়ান্ত ভোটাভুটিতে কালাতের নিম্নকক্ষ সর্বসম্মতিক্রমে পাকিস্তানের অন্তর্ভুক্তির প্রস্তাবটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। তারা ঘোষণা করে যে স্বাধীন রাষ্ট্র হিসেবে কালাত পাকিস্তানের সাথে যে কোনো ধরনের পারস্পরিক সহযোগিতামূলক চুক্তি করতে সর্বদা প্রস্তুত, কিন্তু নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে নয়। এরপর নতুন বছরের শুরুতে 1948 সালের 4 জানুয়ারি উচ্চকক্ষ দার উল উমারার অধিবেশন বসে।
সেখানে উপস্থিত কালাতের প্রভাবশালী উপজাতীয় সর্দাররাও অত্যন্ত দৃঢ়ভাবে নিম্নকক্ষের গণতান্ত্রিক সিদ্ধান্তকে সমর্থন করেন। অর্থাৎ কালাতের আপামর জনসাধারণ থেকে শুরু করে অভিজাত শ্রেণী সকলেই পাকিস্তানের অন্তর্ভুক্তির প্রস্তাব আইনি ও গণতান্ত্রিকভাবে চূড়ান্তভাবে খারিজ করে দেয়। মীর আহমদ ইয়ার খান কালাতের সংসদের এই সর্বসম্মত সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার কাছে পাঠিয়ে দেন। জিন্না, যিনি মাত্র কয়েক মাস আগেও কালাতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের কাছে প্রধান আইনি উপদেষ্টা হিসেবে লড়াই করেছিলেন, তিনি এই প্রত্যাখ্যান মেনে নিতে পারলেন না। কালাতের এই সুদৃঢ় গণতান্ত্রিক সিদ্ধান্ত পাকিস্তানের রাষ্ট্রীয় ও কৌশলগত স্বার্থের সামনে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়ায়। যখন আইনি যুক্তি এবং গণতান্ত্রিক পদ্ধতি সম্পূর্ণভাবে ব্যর্থ হল, তখন পাকিস্তান রাষ্ট্রযন্ত্র এক অত্যন্ত সুদূরপ্রসারী ও নির্মম কৌশল হাতে নিল। তারা বুঝতে পারল যে কালাতকে সরাসরি আক্রমণ করলে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই জিন্না এবং পাকিস্তানের শীর্ষ নীতি নির্ধারকরা কালাতের মানচিত্রের দিকে তাকিয়ে একটি নতুন ভূরাজনৈতিক ছক আঁকতে শুরু করলেন। তারা কালাতের ভেতরেই এমন এক ভয়ঙ্কর বিভাজনের বীজ বপন করার সিদ্ধান্ত নিলেন, যা কালাতকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেবে। কি ছিল সেই ভয়ঙ্কর পরিকল্পনা? কিভাবে একটি স্বাধীন রাষ্ট্রকে তার নিজের অধীনস্থ ছোট ছোট ভূখণ্ডগুলো ব্যবহার করে চারদিক থেকে সম্পূর্ণ অবরুদ্ধ করার এক নির্মম ছক আঁকা হয়েছিল তখন? এ বিষয়ে জানব আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 4, জিন্নার নীতিবদল ও ভূরাজনৈতিক চাপ। রাজনীতির সবচেয়ে নির্মম সত্য হল, রাষ্ট্রের ভৌগোলিক স্বার্থের সামনে ব্যক্তিগত বন্ধুত্ব বা আইনি নৈতিকতার কোনো মূল্য নেই। যে মোহাম্মদ আলী জিন্না মাত্র কয়েক মাস আগেও কালাতকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রমাণের জন্য ব্রিটিশ আদালতে অকাট্য যুক্তি উপস্থাপন করেছিলেন, পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার পর তিনি সেই স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ালেন। কেন? কারণ পাকিস্তানের মানচিত্রের দিকে তাকালেই বোঝা যেত কালাত ছাড়া নতুন এই রাষ্ট্রটির অস্তিত্ব কতটা ভঙ্গুর। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ছিল এক অদ্ভুত দোলাচলের মধ্যে। সদ্য স্বাধীন পাকিস্তানের পশ্চিম অংশের মানচিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তানের মোট আয়তনের প্রায় অর্ধেকটাই ছিল বেলুচিস্তান, যার সিংহভাগ জুড়ে ছিল কালাত। কালাত যদি সত্যি স্বাধীন রাষ্ট্র হিসেবে থেকে যায়, তবে পাকিস্তান কেবল তার ভূখণ্ডের একটি বিশাল অংশই হারাবে না, বরং তার কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথ বলে কিছুই থাকবে না। ইতিহাসবিদ ইশতিয়াক আহমেদ তার পাকিস্তান দ্য গ্যারিসন স্টেট গ্রন্থে সুস্পষ্টভাবে দেখিয়েছেন যে পাকিস্তানের সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র কালাতকে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি ছিল না। এর সবচেয়ে বড় কারণ ছিল সমুদ্রপথ। কালাতের অধীনে ছিল মাকরান উপকূল, যা বর্তমানের গোয়াদর থেকে শুরু করে করাচির কাছাকাছি পর্যন্ত বিস্তৃত। আরব সাগরের এই বিশাল উপকূল রেখার নিয়ন্ত্রণ ছাড়া পাকিস্তানের পক্ষে কোনো শক্তিশালী নৌবাহিনী গঠন বা আন্তর্জাতিক নৌবাণিজ্য নিরাপদ করা সম্ভব ছিল না। স্বাধীন কালাত মানেই ছিল আরব সাগরে পাকিস্তানের অবাধ প্রবেশাধিকারের পথ চিরতরে রুদ্ধ হয়ে যাওয়া। শুধু উপকূল নয়, কালাতের রুক্ষ মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল খনিজ সম্পদও পাকিস্তানের নীতি নির্ধারকদের চোখ এড়ায়নি। সেই সময় যদিও বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলেনি, কিন্তু ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপগুলো আগে থেকেই ইঙ্গিত দিয়েছিল যে এই অঞ্চলে কয়লা, ক্রোমাইট এবং অন্যান্য মূল্যবান খনিজ পদার্থের বিশাল ভাণ্ডার রয়েছে। সদ্য জন্ম নেওয়া একটি দরিদ্র এবং অর্থনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্র পাকিস্তানের টিকে থাকার জন্য এই সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া ছিল সময়ের দাবি। গবেষক আকবর এস আহমেদ তার বিভিন্ন লেখনীতে উল্লেখ করেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে পাকিস্তান কিভাবে কালাতের ভৌগোলিক অবস্থানকে নিজেদের জন্য অপরিহার্য বলে ধরে নিয়েছিল। কালাতের স্বাধীন অস্তিত্ব পাকিস্তানের নীতি নির্ধারকদের কাছে এমন একটি টাইম বোমার মতো মনে হয়েছিল, যা যে কোনো সময় আফগানিস্তান বা ভারতের সাথে মিত্রতা স্থাপন করে পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তকে চরম হুমকির মুখে ফেলতে পারে। এই ভূ রাজনৈতিক বাস্তবতাগুলো মোহাম্মদ আলী জিন্নাকে বাধ্য করেছিল তার পুরনো নীতি থেকে সরে আসতে। মীর আহমদ ইয়ার খানের সাথে জিন্নার সম্পর্ক ছিল অত্যন্ত উষ্ণ।
কালাতের খান জিন্নাকে নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতেন। এমনকি জিন্নাকে নিজের স্বর্ণের স্কেলে মেপে সমপরিমাণ স্বর্ণ মুসলিম লীগের তহবিলে দান করেছিলেন। কিন্তু 1948 সালের জানুয়ারি মাস থেকে সেই জিন্না কালাতের খানের উপর প্রচণ্ড মানসিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ শুরু করেন। জিন্না তাকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে বারবার স্মরণ করিয়ে দিতে থাকেন যে কালাতের মঙ্গল কেবল পাকিস্তানের সাথে সম্পূর্ণ যুক্ত হওয়ার মাধ্যমে সম্ভব। জিন্নার যুক্তি ছিল, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকার মতো পর্যাপ্ত অর্থনৈতিক বা সামরিক সক্ষমতা কালাতের নেই। মীর আহমদ ইয়ার খান বারবার তার সংসদের সর্বসম্মত প্রত্যাখ্যানের কথা তুলে ধরে সময় চাইছিলেন। তিনি যুক্তি দিচ্ছিলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিদের মতামতের বাইরে গিয়ে তিনি একতরফাভাবে কোনো দলিলে স্বাক্ষর করতে পারবেন না। কিন্তু জিন্না এবং পাকিস্তানের আমলাতন্ত্র আর উপেক্ষা করতে রাজি ছিল না। ফেব্রুয়ারি মাসে জিন্না সিবি দরবারে যোগ দিতে বেলুচিস্তানে যান। সেখানে তিনি সরাসরি কালাতের খানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। জিন্না অত্যন্ত শীতল এবং কঠোর ভাষায় মীর আহমদ ইয়ার খানকে জানিয়ে দেন যে অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করা ছাড়া কালাতের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। ব্রিটিশ আর্কাইভের অবমুক্ত করা দলিলপত্র থেকে জানা যায়, এই বৈঠকে জিন্না কালাতের খানকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিনি যেন পাকিস্তানের ধৈর্যের পরীক্ষা না নেন। মীর আহমদ ইয়ার খান চরম মানসিক দ্বন্দ্বে পড়ে যান। একদিকে তার আজীবনের লালিত স্বাধীন বেলুচিস্তানের স্বপ্ন এবং জনগণের গণতান্ত্রিক রায়, অন্যদিকে প্রবল পরাক্রমশালী পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের সরাসরি হুমকি এবং নিজের এক সময়ের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর চরম বিশ্বাসঘাতকতা। যখন সরাসরি হুমকিতেও কালাতের খান নতি স্বীকার করলেন না, তখন পাকিস্তানের আমলারা তাদের সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক তুরুপের তাসটি বের করলেন। তারা বুঝতে পারলেন কালাতকে সরাসরি আক্রমণ করলে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হবে, তাই তারা কালাতের মানচিত্রের ভেতরেই কাঁচি চালানোর সিদ্ধান্ত নিলেন। কালাত রাষ্ট্রটি মূলত একটি কনফেডারেশন ছিল, যার অধীনে মাকরান, খারান এবং লাসবেলা নামের তিনটি ছোট সামন্ত রাজ্য ছিল। এই তিনটি রাজ্য কালাতের খানের প্রতি আনুগত্য স্বীকার করলেও তাদের অভ্যন্তরীণ প্রশাসনিক ক্ষমতা ছিল আলাদা। পাকিস্তানের নীতি নির্ধারকরা গোপনে এই তিন রাজ্যের নবাবদের সাথে যোগাযোগ শুরু করলেন। জিন্নার সরাসরি নির্দেশে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একটি নির্মম ও চতুর আইনি ফাঁদ তৈরি করল, যা কয়েক সপ্তাহের মধ্যেই কালাতের স্বাধীন অস্তিত্বকে চারদিক থেকে শ্বাসরোধ করে ফেলবে। কিভাবে মাকরান, খারান এবং লাসবেলার নবাবদের ব্যবহার করে পাকিস্তান সরকার একটি নিখুঁত রাজনৈতিক দাবা খেলায় মেতে উঠল, আর কিভাবে কালাত পরিণত হল নিজেরই মানচিত্রের ভেতর একটি অবরুদ্ধ ও বিচ্ছিন্ন বন্দিশালায়, তা জানব আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 5, বিভাজন ও শাসন। ইতিহাসের সবচেয়ে সফল সামরিক বিজয়গুলো যুদ্ধক্ষেত্রে নয়, বরং মানচিত্রের ওপর পেন্সিল আর কূটনীতির চতুর চালে অর্জিত হয়েছে। কোনো স্বাধীন রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সরাসরি আক্রমণের প্রয়োজন নেই, তার চারপাশের শ্বাস নেওয়ার পথগুলো বন্ধ করে দেওয়াই যথেষ্ট। পাকিস্তান কালাতের বিরুদ্ধে ঠিক এই মরণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করেছিল, যাকে রাজনীতিবিজ্ঞানে বলা হয় বিভাজন ও শাসন। প্রখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ অ্যালান ম্যাকগ্রা তার দ্য ডিস্ট্রাকশন অফ পাকিস্তানস ডেমোক্রেসি গ্রন্থে অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন যে 1947 সালে জিন্নার সরাসরি হুমকিতেও যখন কালাতের খান নতি স্বীকার করলেন না, তখন পাকিস্তানের নীতি নির্ধারকরা এক সূক্ষ্ম আইনি ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেন। কালাত ভৌগোলিকভাবে একক কোনো নিরেট রাষ্ট্র ছিল না, এটি ছিল মূলত একটি কনফেডারেশন বা সংঘ রাষ্ট্র। কালাতের খানের সরাসরি প্রশাসনের পাশাপাশি এর অধীনে তিনটি ছোট সামন্ত রাজ্য বা ভাসাল স্টেট ছিল: মাকরান, লাসবেলা এবং খারান। এই তিন রাজ্যের নবাবরা প্রথাগতভাবে কালাতের খানের প্রতি আনুগত্য স্বীকার করতেন এবং কালাতের আধিপত্য মেনে নিতেন। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই আইনি কাঠামোতে কালাতের অনুমতি ছাড়া এদের স্বাধীন কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক এই জায়গাতেই অত্যন্ত চতুরতার সাথে আঘাত হানে। মোহাম্মদ আলী জিন্নাহ এবং পাকিস্তানের শীর্ষ আমলারা অত্যন্ত গোপনে
মাকরান, লাসবেলা এবং খারানের নবাবদের সাথে যোগাযোগ শুরু করেন। তাদেরকে বোঝানো হয় যে কালাতের অধীনে থাকলে তারা চিরকাল সামন্ত শাসক হয়েই থাকবেন, কিন্তু পাকিস্তানের সাথে সরাসরি যুক্ত হলে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীন নবাবের মর্যাদা প্রদান করা হবে। প্রলোভন এবং ভীতি প্রদর্শনের এই দ্বৈত নীতি খুব দ্রুত কাজ করতে শুরু করে। ব্রিটিশ আর্কাইভে সংরক্ষিত তৎকালীন চিঠিপত্র থেকে জানা যায়, জিন্নার সরাসরি নির্দেশে পাকিস্তানের ক্যাবিনেট এই 3 রাজ্যকে কালাতের অধীনস্থ অংশের বদলে সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে 1948 সালের 17 মার্চ পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে মাকরান, লাসবেলা এবং খারান কালাতের কোনো অংশ নয়। এই ঘোষণার মাধ্যমে পাকিস্তান কার্যত কালাতের ঐতিহাসিক মানচিত্রকে এক কলমের খোঁচায় 4 টুকরো করে দেয়। এই ঘোষণার পরপরই শুরু হয় মূল দাবার চাল। 1948 সালের 17 থেকে 21 মার্চের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে মাকরান, লাসবেলা এবং খারানের নবাবরা পাকিস্তানের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন। পাকিস্তান সরকারও বিন্দুমাত্র কালক্ষেপণ না করে তা গ্রহণ করে। ইতিহাসবিদ ইয়ান টালবট তার পাকিস্তান আ মডার্ন হিস্ট্রি গ্রন্থে এই ঘটনাকে পাকিস্তানের সবচেয়ে সফল কিন্তু বিতর্কিত ভূ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। এই 3টি রাজ্য পাকিস্তানের অংশ হয়ে যাওয়ার সাথে সাথে কালাতের মানচিত্র সম্পূর্ণ পাল্টে যায়। মাকরান এবং লাসবেলার অন্তর্ভুক্তির ফলে কালাত তার সমগ্র সমুদ্র উপকূল চিরতরে হারিয়ে ফেলে। আরব সাগরের সাথে কালাতের সরাসরি যোগাযোগের যে বিশাল পথটি ছিল তা রাতারাতি পাকিস্তানের সীমানায় পরিণত হয়। অন্যদিকে খারানের অন্তর্ভুক্তির ফলে কালাতের পশ্চিম সীমান্ত সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। গবেষক সেলিগ হ্যারিসন তার ইন শ্যাডো অফ আফগানিস্তান, বালুচ ন্যাশনালিজম অ্যান্ড সোভিয়েত টেম্পটেশন বইতে এই বিভাজনের আইনি অসারতা নিয়ে আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে খারানের নবাব হাবিবুল্লাহ খান এবং মাকরানের নবাব বাইয়ান গিসকি সরাসরি জিন্নার প্ররোচনায় কালাতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তাদের এই পদক্ষেপের পেছনে ছিল বিশাল আর্থিক সুবিধার প্রতিশ্রুতি। পাকিস্তানের এই চালটি ছিল মাস্টার স্ট্রোক। তারা একটি বুলেটও খরচ করেনি, অথচ বিশাল কালাতের ডানা কেটে দিয়েছিল। এই নির্মম কূটনৈতিক চালের ফলাফল ছিল কালাতের জন্য এক ভয়াবহ বিপর্যয়। কয়েকদিন আগেও যে কালাত ছিল বিশাল উপকূল রেখা সমৃদ্ধ একটি শক্তিশালী এবং স্বাধীন রাষ্ট্র, মার্চের শেষে এসে তা পরিণত হয় একটি ল্যান্ড কর্ড বা সম্পূর্ণ অবরুদ্ধ ভূখণ্ডে। কালাতের 3 দিকে এখন নবগঠিত পাকিস্তানের সীমান্ত, আর একদিকে আফগানিস্তানের শুষ্ক মরুভূমি। কালাত রাষ্ট্রটি এখন তার নিজেরই মানচিত্রের ভেতরে একটি বিশাল কারাগারে পরিণত হয়েছে। অর্থনীতি, বাণিজ্য এবং সামরিক যোগাযোগের সবকটি পথ সম্পূর্ণভাবে পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। মীর আহমদ ইয়ার খান তার নিজের দেশে বসেই অনুভব করলেন কিভাবে তার চারপাশ ঘিরে ফেলছে এক অদৃশ্য সামরিক ও রাজনৈতিক দেয়াল। তার নিজস্ব সেনাপতিরা তাকে সতর্ক করে দিলেন যে সামরিকভাবে কালাতের টিকে থাকা এখন গাণিতিকভাবেই অসম্ভব, কারণ বাইরে থেকে কোনো অস্ত্র বা রসদ আসার বিন্দুমাত্র সুযোগ আর অবশিষ্ট নেই। এটি ছিল আন্তর্জাতিক রীতিনীতি সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে চালানো অত্যন্ত পরিকল্পিত একটি ভূরাজনৈতিক অবরোধ। কালাতের আপামর জনসাধারণ এবং রাজনৈতিক নেতারা অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পারলেন যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার আইনি শ্বাসরোধ করা হচ্ছে। কালাত এখন সম্পূর্ণভাবে 4 দিক থেকে অবরুদ্ধ, বন্ধুহীন এবং চরম নিঃসঙ্গ। কিন্তু কেবল ভৌগোলিক অবরোধই পাকিস্তানের নীতি নির্ধারকদের জন্য যথেষ্ট ছিল না। কালাতের মানুষের এবং সংসদের মনোবল চিরতরে ভেঙে দেওয়ার জন্য প্রয়োজন ছিল একটি মোক্ষম মনস্তাত্ত্বিক আঘাতের। একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের নাটক সাজানো ছাড়া সামরিক অভিযান চালানো সম্ভব ছিল না। ঠিক সেই সময়েই 27 মার্চ 1948 রেডিওর তরঙ্গ বেয়ে এমন একটি খবর ভেসে আসে যা পুরো উপমহাদেশকে চমকে দেয় এবং কালাতের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। অল ইন্ডিয়া রেডিওর সেই রাতের সম্প্রচারে হঠাৎ করে ঠিক কি বলা হয়েছিল এ সম্পর্কে জানব আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 6, অল ইন্ডিয়া রেডিওর সেই রহস্যময় সম্প্রচার।
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অত্যন্ত ভয়ঙ্কর সত্য হল, সামরিক আগ্রাসনের আগে সব সময় একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের ময়দান প্রস্তুত করতে হয়। প্রতিপক্ষকে কেবল দুর্বল করলেই চলে না, তাকে বিশ্ববাসীর কাছে বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। একটি মিথ্যা খবর বা নিখুঁত অপপ্রচার অনেক সময় শত শত কামানের গোলার চেয়েও বেশি ধ্বংসাত্মক হতে পারে। কালাতের ক্ষেত্রেও পাকিস্তান রাষ্ট্রযন্ত্র ঠিক এই পদ্ধতিটি প্রয়োগ করেছিল। 1948 সালের মার্চ মাসের শেষ সপ্তাহ, চারদিক থেকে অবরুদ্ধ কালাত তখন একটি বিশাল কারাগারে পরিণত হয়েছে। মাকরান, লাসবেলা এবং খারানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে কালাতের ডানা আগেই কেটে দেওয়া হয়েছে। মীর আহমদ ইয়ার খান তার রাজধানী কালাতে বসে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন। ঠিক এমন একটি রুদ্ধশ্বাস পরিস্থিতিতে 27 মার্চ 1948 তারিখে এমন একটি ঘটনা ঘটল যা পুরো উপমহাদেশের রাজনৈতিক সমীকরণকে কয়েক মুহূর্তের মধ্যে উল্টে দিল। সেদিন সন্ধ্যায় অল ইন্ডিয়া রেডিও বা AIR থেকে হঠাৎ একটি বিশেষ সংবাদ সম্প্রচারিত হয়। সেই রেডিও সম্প্রচারে দাবি করা হয় যে কালাতের শাসক মীর আহমদ ইয়ার খান সদ্য স্বাধীন ভারতের সাথে কালাতের অন্তর্ভুক্তির জন্য সরাসরি নয়াদিল্লির কাছে আবেদন করেছেন। খবরটি শোনার সাথে সাথে কালাত এবং পাকিস্তানের রাজনৈতিক মহলে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এই সম্প্রচারটি কি আসলেই সত্য ছিল, নাকি এটি ছিল পাকিস্তানের তৈরি করা কোনো নিখুঁত মনস্তাত্ত্বিক ফাঁদ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ভারতের তৎকালীন নীতি নির্ধারকদের দাপ্তরিক রেকর্ডের দিকে তাকাতে হবে। ভারতের তৎকালীন স্টেট সেক্রেটারি VP মেনন তার বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ দ্য স্টোরি অফ দ্য ইন্টিগ্রেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেটসে এই ঘটনার অত্যন্ত স্পষ্ট একটি দালিলিক ব্যাখ্যা দিয়েছেন। মেনন তার বইতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কালাতের দিক থেকে ভারতের সাথে যুক্ত হওয়ার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব কখনোই নয়াদিল্লিতে এসে পৌঁছায়নি। ভারত সরকার অত্যন্ত ভালোভাবে জানত যে কালাতের সাথে ভারতের কোনো সরাসরি ভৌগোলিক সীমান্ত নেই, মাঝখানে বিশাল পাকিস্তানের ভূখণ্ড। তাই আন্তর্জাতিক আইন এবং ভৌগোলিক বাস্তবতার দৃষ্টিকোণ থেকে কালাতের ভারতের সাথে যুক্ত হওয়ার কোনো আইনি বা বাস্তবিক ভিত্তি ছিল না। তাহলে অল ইন্ডিয়া রেডিও থেকে কেন এই সম্পূর্ণ ভিত্তিহীন খবরটি সম্প্রচারিত হলো? অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এবং ইতিহাসবিদ মনে করেন এই সম্প্রচারটি ছিল একটি অত্যন্ত সুপরিকল্পিত ভূ রাজনৈতিক চাল। গবেষক ইনামুল হক তার বেলুচিস্তান বইতে যুক্তি দিয়েছেন যে পাকিস্তান এই সম্প্রচারটিকে একটি ক্যাসাস বেলি বা সামরিক অভিযানের ন্যায্য অজুহাত হিসেবে অত্যন্ত সুচারুভাবে ব্যবহার করেছিল। পাকিস্তান সরকারের শীর্ষ আমলারা খুব ভালোভাবে জানতেন যে আন্তর্জাতিক মহলের চোখে কালাতের ওপর সরাসরি আক্রমণ চালানো অবৈধ হিসেবে গণ্য হবে, কিন্তু যদি প্রমাণ করা যায় যে কালাত ভারতের সাথে ষড়যন্ত্র করছে, তবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সামরিক পদক্ষেপ নেওয়া অনেক সহজ হবে। অল ইন্ডিয়া রেডিও সেই কয়েক মিনিটের সম্প্রচার পাকিস্তানের হাতে ঠিক সেই কাঙ্ক্ষিত অস্ত্রটিই তুলে দিয়েছিল, যার জন্য জিন্নাহ এবং লিয়াকত আলী খানের সরকার অধীর আগ্রহে অপেক্ষা করছিল। খবরটি সম্প্রচারিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জিন্নাহর নির্দেশে পাকিস্তানের সংবাদপত্রগুলো কালাতের বিরুদ্ধে তীব্র প্রোপাগান্ডা শুরু করে দেয়। সংবাদপত্রের বড় বড় শিরোনামে মীর আহমদ ইয়ার খানকে পাকিস্তানের পিঠে ছুরিকাঘাতকারী এবং ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করা হয়। নবগঠিত পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে কালাতের বিরুদ্ধে অত্যন্ত সুকৌশলে একটি তীব্র জাতীয়তাবাদী ক্ষোভ তৈরি করা হয়। কালাতের সংসদের গণতান্ত্রিক সিদ্ধান্ত এবং তাদের আত্মনিয়ন্ত্রণের আইনি অধিকারের কথা সম্পূর্ণভাবে চাপা পড়ে যায় এই পরিকল্পিত ভারত ভীতির আড়ালে। মীর আহমদ ইয়ার খান এই ভিত্তিহীন সম্প্রচারের তীব্র প্রতিবাদ জানান। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেন যে ভারতের সাথে যুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু তার সেই আত্মপক্ষ সমর্থনের কণ্ঠস্বর পাকিস্তানের রাষ্ট্রীয় প্রোপাগান্ডার বিশাল শব্দযন্ত্রের নিচে সম্পূর্ণভাবে হারিয়ে যায়। পাকিস্তান সরকার তখন আর কোনো যুক্তিতর্ক শুনতে প্রস্তুত ছিল না। তাদের কেবল একটি সামরিক অজুহাত দরকার ছিল, এবং অল ইন্ডিয়া রেডিওর সেই রহস্যময় সম্প্রচার ঠিক সেই অজুহাতটি অত্যন্ত নিখুঁতভাবে তাদের হাতে তুলে দেয়। ইতিহাসবিদদের মতে এই সম্প্রচারের পেছনে ব্রিটিশ গোয়েন্দাদেরও একটি সূক্ষ্ম ভূমিকা থাকতে পারে, যারা পাকিস্তানকে শক্তিশালী করার জন্য কালাতের পতন ত্বরান্বিত করতে চেয়েছিল।
এই ঐতিহাসিক ষড়যন্ত্রের মূল কারণ শেষ পর্যন্ত যাই হোক না কেন, এর অত্যন্ত নির্মম ও চূড়ান্ত ফলাফল ছিল একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে কালাতের ভবিষ্যতের জন্য ভয়াবহ। 27 মার্চ গভীর রাতে পাকিস্তানের সামরিক সদর দপ্তরে এক অত্যন্ত গোপন বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জিন্নার তরফ থেকে অত্যন্ত স্পষ্ট নির্দেশ আসে, আর কোনো রাজনৈতিক দর কষাকষির বিন্দুমাত্র প্রয়োজন নেই। রেডিওর খবরটিকে রাষ্ট্রদ্রোহিতার চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করে সরাসরি সামরিক ব্যবস্থা গ্রহণের সবুজ সংকেত দেওয়া হয়। যে কালাত একদিন সম্পূর্ণ স্বাধীন হয়েছিল, তাকে এবার বন্দুকের নলে নির্মমভাবে পরাধীন করার নীল নকশা প্রস্তুত করা হয়। রাতের নিস্তব্ধতা ভেঙে জিন্নার নির্দেশে জেনারেল সদর দপ্তর থেকে একটি বিশেষ টেলিগ্রাম পাঠানো হয় 7ম বালুচ রেজিমেন্টের কমান্ডিং অফিসারের কাছে। নির্দেশ ছিল সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর। 7ম বালুচ রেজিমেন্টের সৈন্যরা অস্ত্রশস্ত্র নিয়ে রাতের আধারেই প্রস্তুত হতে শুরু করে। কালাতের সীমান্ত তখন সম্পূর্ণ অরক্ষিত, আর পাকিস্তানের সামরিক কনভয় তাদের ইঞ্জিন স্টার্ট দিচ্ছে। অধ্যায় 7, সামরিক অবরোধ ও কোণঠাসা কালাত। রাষ্ট্রবিজ্ঞানে একটি অত্যন্ত পুরনো এবং নির্মম প্রবাদ আছে, যখন কূটনীতির ভাষা আর আইনি যুক্তিতর্ক সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, তখন কথা বলতে শুরু করে সামরিক বাহিনীর কামানের গোলা। একটি স্বাধীন রাষ্ট্রকে গ্রাস করার জন্য যখন আইনের বইয়ের পাতাগুলো অকার্যকর প্রমাণিত হয়, তখন অত্যন্ত সুপরিকল্পিতভাবে সামরিক বুটের নিচে পিষ্ট করা হয় গণতন্ত্রের শেষ স্বাধীন কণ্ঠস্বর। 1947 সালের আগস্ট মাসে যে কালাত একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করেছিল, মাত্র 8 মাসের মাথায় সেই নবগঠিত রাষ্ট্রের বুকে নেমে আসে এক নির্মম সামরিক আগ্রাসন। 28 মার্চ 1948 আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে লেখা হয় এক নগ্ন সামরিক হস্তক্ষেপের অত্যন্ত কালো একটি অধ্যায়। অল ইন্ডিয়া রেডিওর সেই রহস্যময় সম্প্রচারকে একটি মোক্ষম অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ কালাতের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক অভিযানের সরাসরি নির্দেশ প্রদান করেন। আন্তর্জাতিক আইনের ন্যূনতম তোয়াক্কা না করে পাকিস্তান সেনাবাহিনী তাদের সামরিক ইঞ্জিনগুলো সচল করে। প্রখ্যাত ইতিহাসবিদ এবং গবেষক ডক্টর তাহির আমিন তার সুবিখ্যাত ন্যাশনাল মুভমেন্টস অব পাকিস্তান গ্রন্থে এই সামরিক আগ্রাসনের অত্যন্ত নিখুঁত এবং দালিলিক বর্ণনা দিয়েছেন। তার ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর অত্যন্ত দক্ষ 7ম বালুচ রেজিমেন্টকে এই বিশেষ গোপন অপারেশনের সার্বিক দায়িত্ব দেওয়া হয়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পাকিস্তানি সেনারা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তাদের সামরিক অপারেশন শুরু করে। তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল কালাতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চলগুলো সম্পূর্ণ দখল করে নেওয়া, যাতে সমুদ্রপথে কালাতের পালানোর বা বহির্বিশ্বের সাথে কোনো ধরনের সামরিক যোগাযোগ করার শেষ রাস্তাটুকু চিরতরে বন্ধ হয়ে যায়। সামরিক কনভয়গুলো নিঃশব্দে এগিয়ে যায় মাকরান উপকূলের দিকে। আরব সাগরের বুক চিরে জিওয়ানি এবং পাসনি বন্দরের দিকে প্রবল বেগে ধেয়ে আসে পাকিস্তানি সেনাবাহিনীর অসংখ্য সামরিক ট্রাক। 26 এবং 27 মার্চের মধ্যবর্তী সময়ে পাকিস্তান সেনাবাহিনীর 7ম বালুচ রেজিমেন্ট জিওয়ানি এবং পাসনি উপকূল সম্পূর্ণভাবে নিজেদের সামরিক দখলে নিয়ে নেয়। কালাতের নিজস্ব সামান্য যে রক্ষী বাহিনী ছিল, তারা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত নিয়মিত এই বিশাল সেনাবাহিনীর সামনে বিন্দুমাত্র কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি। সম্পূর্ণ বিনা রক্তপাতে এবং অত্যন্ত দ্রুত গতিতে কালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কৌশলগত লাইফলাইন পাকিস্তানের সামরিক বুটের নিচে চলে যায়। জিওয়ানির সেই বিশাল সমুদ্র সৈকতে তখন আর কালাতের স্বাধীন পতাকা সগৌরবে উড়ছে না। সেখানে উঠতে শুরু করেছে ভিনদেশী সামরিক বিজয়ের এক নতুন নিশান। উপকূল দখলের এই সফল অভিযানের পরপরই পাকিস্তান সেনাবাহিনীর মূল সশস্ত্র অংশটি কালাতের রাজধানীর দিকে দ্রুত গতিতে অগ্রসর হতে শুরু করে। কালাত শহরের চারপাশ ধীরে ধীরে অসংখ্য সামরিক ট্রাকে ভরে যায়। ভারী অস্ত্রের মেটালিক শব্দ আর সামরিক সাইরেনের কান ফাটানো আওয়াজে কালাতের সাধারণ মানুষের মধ্যে এক তীব্র এবং ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালাতের নিজস্ব সংসদ ভবন, যেখানে মাত্র কয়েক মাস আগে অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায়
পাকিস্তানের অন্তর্ভুক্তি সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হয়েছিল। সেই পবিত্র সংসদের চারপাশ সম্পূর্ণভাবে ঘিরে ফেলে সশস্ত্র পাকিস্তানি সেনারা। প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও গবেষক ক্রিস্টিনা ল্যাম্ব তার বিভিন্ন গবেষণাধর্মী লেখায় বালুচ ইতিহাসের এই মর্মান্তিক এবং কালো দিনটির কথা অত্যন্ত স্পষ্টভাবে স্মরণ করেছেন। তিনি দালিলিক প্রমাণের ভিত্তিতে দেখিয়েছেন যে কিভাবে একটি স্বাধীন জাতির সুদৃঢ় গণতান্ত্রিক সিদ্ধান্তকে নিছক সামরিক শক্তি প্রয়োগ করে নির্মমভাবে রুদ্ধ করা হয়েছিল। মীর আহমদ ইয়ার খান, যিনি একদিন তার আপামর জনসাধারণের স্বাধীন ইচ্ছা বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন, তিনি এখন নিজের প্রাসাদেই কার্যত একজন অসহায় বন্দী। তার প্রাসাদের বাইরে রাত দিন কড়া টহল দিচ্ছে ভিনদেশি সেনাবাহিনীর সশস্ত্র প্রহরীরা। ঠিক এমন একটি চরম রুদ্ধশ্বাস মুহূর্তে পাকিস্তান সরকারের পলিটিক্যাল এজেন্ট ASB শাহ একটি লিখিত চরমপত্র নিয়ে কালাতের খানের প্রাসাদে দম্ভের সাথে প্রবেশ করেন। তার দেওয়া শর্ত ছিল অত্যন্ত পরিষ্কার এবং নির্মম। হয় বিনা বাক্যে অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করতে হবে, নতুবা সরাসরি সামরিক ধ্বংসযজ্ঞ শুরু হবে। কালাত শহরের নিরীহ মানুষের জানমালের উপর তখন এক ভয়াবহ সামরিক হামলার খড়গ ঝুলছে। মীর আহমদ ইয়ার খান খুব ভালোভাবে বুঝতে পারেন যে প্রতিরোধ করার মতো ন্যূনতম সামরিক শক্তি বা কোনো আন্তর্জাতিক মিত্র তার পাশে নেই। তার চারপাশের ছোট রাজ্যগুলো আগেই পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে। সমুদ্রপথ সম্পূর্ণ অবরুদ্ধ এবং রাজধানী কালাত সামরিক ঘেরাটোপে বন্দী। ASB শাহ তাকে অত্যন্ত কড়া সামরিক ভাষায় জানিয়ে দেন যে পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ তাকে অবিলম্বে সামরিক পাহারায় কোয়েটায় তলব করেছেন। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে সামরিক পাহারায় অনেকটা একজন সাধারণ যুদ্ধবন্দীর মতো কোয়েটায় নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। মীর আহমদ ইয়ার খান তার প্রিয় স্বাধীন প্রাসাদের দিকে বিষণ্ণ চোখে শেষবারের মতো তাকান। সশস্ত্র পাকিস্তানি প্রহরীদের কড়া পাহারায় তার সামরিক কনভয় যখন কোয়েটার দিকে ধীর গতিতে রওনা দিল, তখন কালাতের স্বাধীন আকাশে কেবলই পরাধীনতার কালো মেঘ ঘনিয়ে এসেছে। কোয়েটার সেই রুদ্ধদ্বার কক্ষে, যেখানে জিন্নার সামনে একটি ভারী কলম এবং একটি ঐতিহাসিক দলিল অপেক্ষা করছে, সেখানে কি ঘটতে যাচ্ছে তা হয়তো ইতিহাস আগেই লিখে রেখেছে। একটি জাতির হাজার বছরের অহংকার, তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং আত্মপরিচয় সবকিছুই কি একটি মাত্র স্বাক্ষরে চিরতরে মুছে যাবে? অধ্যায় 8, বন্দুকের নলে অন্তর্ভুক্তি চুক্তি। আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি অত্যন্ত বিতর্কিত ও মৌলিক প্রশ্ন হল, মাথার পেছনে বন্দুক ঠেকিয়ে নেওয়া কোনো চুক্তির কি কোনো আইনি বৈধতা থাকে? ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রেটিসের 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বল প্রয়োগ বা সামরিক হুমকির মাধ্যমে আদায় করা যে কোনো চুক্তি আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হয়। অথচ 1947 সালে জন্ম নেওয়া নতুন রাষ্ট্র পাকিস্তান ঠিক এই আইনি কাঠামোকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল। কালাতের অন্তর্ভুক্তি কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না, এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রের বুকে সরাসরি রাষ্ট্রীয় ডাকাতি। সামরিক পাহারায় কালাতের শাসক মীর আহমদ ইয়ার খানকে যখন কোয়েটায় তলব করা হয়, তখন তার সামনে কোনো কূটনৈতিক বিকল্প অবশিষ্ট ছিল না। তার নিজের রাজধানী কালাত পাকিস্তানি সেনাবাহিনীর 7ম বালুচ রেজিমেন্টের ভারী অস্ত্রের নিশানায় বন্দী। দিওয়ানি ও পাশনি উপকূল আগেই দখল হয়ে গেছে। কোয়েটার রুদ্ধদ্বার কক্ষে তখন এক ভয়ঙ্কর নীরবতা। প্রখ্যাত বালুচ ইতিহাসবিদ ইনায়েতুল্লাহ বালুচ তার দ্য প্রবলেম অফ গ্রেটার বেলুচিস্তান গ্রন্থে অত্যন্ত নিখুঁতভাবে এই দিনটির বিবরণ দিয়েছেন। তিনি দালিলিক প্রমাণের ভিত্তিতে দেখিয়েছেন পাকিস্তানের পলিটিক্যাল এজেন্ট ASB শাহ মীর আহমদ ইয়ার খানের সামনে একটি প্রস্তুত করা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা অন্তর্ভুক্তি চুক্তি ছুড়ে দেন। ঘরে তখন মোহাম্মদ আলী জিন্নার কড়া নির্দেশ প্রতিধ্বনিত হচ্ছে। কালাতের খান অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পারেন এই কাগজে স্বাক্ষর না করার অর্থ হল কালাতের রাজপথে সাধারণ বালুচ নারী পুরুষ ও শিশুদের রক্তস্রোত বয়ে যাওয়া। মীর আহমদ ইয়ার খান আইনি ও নৈতিক দিক থেকে সম্পূর্ণ একা হয়ে পড়েছিলেন। কালাতের নির্বাচিত সংসদ দারুল আওয়াম এবং উচ্চকক্ষ দারুল উমারা মাত্র 3 মাস আগেই এই অন্তর্ভুক্তি সরাসরি এবং সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছিল। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদের অনুমোদন ছাড়া কোনো রাষ্ট্রপ্রধানের
একক স্বাক্ষরে দেশের স্বাধীনতা বিলিয়ে দেওয়ার কোনো আইনি অধিকার থাকে না। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদ মার্টিন এক্সম্যান তার বেলুচিস্তান ক্রস রুটস অফ হিস্ট্রি বইতে সুস্পষ্ট যুক্তি দিয়েছেন যে মীর আহমদ ইয়ার খানের নেওয়া এই স্বাক্ষরটি ছিল সম্পূর্ণরূপে বেআইনি, কারণ তার এই একক স্বাক্ষরের পেছনে কালাতের জনগণের ম্যান্ডেট বা সংসদের কোনো সাংবিধানিক সমর্থন ছিল না। এখানে ইতিহাসের একটি চরম দ্বিচারিতা উন্মোচিত হয়। কাশ্মীরের ক্ষেত্রে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে জোরালো দাবি করেছিল যে জনগণের ইচ্ছা ছাড়া কেবল মহারাজার স্বাক্ষরে ভারতের অন্তর্ভুক্তি অবৈধ, অথচ ঠিক বিপরীত যুক্তিতে কালাতের জনগণের সম্পূর্ণ অমত থাকা সত্ত্বেও কেবল শাসকের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে নেওয়া একক স্বাক্ষরকেই পাকিস্তান শতভাগ বৈধ বলে দাবি করে। এটি ছিল কেবল সামরিক ধ্বংসযজ্ঞ থেকে নিজের জনগণকে বাঁচানোর জন্য একজন অসহায় শাসকের চরম অবমাননাকর আত্মসমর্পণের দলিল। 27 মার্চ 1948 সময়টা ছিল এক অদ্ভুত বিষণ্ণতার। মীর আহমদ ইয়ার খান তার হাতের ভারী কলমটি তুলে নেন, যে কলম দিয়ে তিনি একদিন স্বাধীন বেলুচিস্তানের সংবিধানের রূপরেখা অনুমোদন করেছিলেন। আজ সেই একই কলম দিয়ে তাকে নিজের জাতির পরাধীনতার দলিল স্বাক্ষর করতে হচ্ছে। কলমের নিব যখন কাগজের বুকে আঁচড় কাটছে, তখন আসলে একটি স্বাধীন জাতির হাজার বছরের প্রাচীন আত্মপরিচয়ের মৃত্যু ঘটছিল। কোনো আনন্দ ছিল না, কোনো করমর্দন ছিল না, ছিল কেবল একটি বিশাল দীর্ঘশ্বাস। 1947 সালের আগস্ট মাসে পাকিস্তানের সাথে যে স্ট্যান্ড স্টিল চুক্তি বা স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে কালাতকে স্বাধীন মানা হয়েছিল, সেই চুক্তিকে এক কলমের খোঁচায় হত্যা করা হয়। মীর আহমদ ইয়ার খান কাঁপা হাতে সেই দলিলে চূড়ান্ত স্বাক্ষর করলেন। আর এর মাধ্যমেই চিরতরে সমাপ্ত হল কালাতের স্বল্পস্থায়ী স্বাধীনতার স্বপ্ন। যে জিন্নাহ কালাতের আইনি উপদেষ্টা হিসেবে একদিন ব্রিটিশ আদালতে কালাতের স্বাধীনতার অকাট্য আইনি যুক্তি প্রমাণ করেছিলেন, সেই জিন্নারই সরাসরি সামরিক নির্দেশে কালাতের স্বাধীনতা নির্মমভাবে ছিনিয়ে নেওয়া হল। এই স্বাক্ষর গ্রহণের সাথে সাথে পাকিস্তান সরকার অত্যন্ত দ্রুত গতিতে রেডিও এবং সংবাদপত্রে প্রচার করে দেয় যে কালাত স্বেচ্ছায় পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে। কিন্তু ইতিহাস এই জবরদস্তিমূলক চুক্তিকে কখনোই স্বেচ্ছায় অন্তর্ভুক্তি হিসেবে মেনে নেয়নি। গবেষক আকবর এস আহমেদ এবং অন্যান্য নিরপেক্ষ বিশ্লেষকরা দেখিয়েছেন, কালাতের এই জবরদস্তিমূলক অন্তর্ভুক্তি পাকিস্তানের জন্য ভবিষ্যতে এক স্থায়ী ক্যান্সারে পরিণত হয়। কালাতের আপামর জনসাধারণ, ছাত্র সমাজ এবং রাজনৈতিক নেতারা এই চুক্তিকে সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তারা অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পারেন যে তাদের গণতান্ত্রিক অধিকারকে নিছক সামরিক শক্তির জোরে পদদলিত করা হয়েছে। যে বিশাল ভূখণ্ড একসময় স্বাধীন ছিল, তা রাতারাতি পরিণত হয় একটি অবরুদ্ধ পরাধীন কলোনিতে। কিন্তু কোনো জাতিকে কি কেবল একটি কাগজের দলিলে স্বাক্ষর করিয়ে চিরতরে স্তব্ধ করে দেওয়া যায়? চুক্তিতে স্বাক্ষর করার খবর যখন কালাতের দুর্গম পাহাড়ে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তখন শোকের চেয়ে ক্ষোভের আগুন বেশি তীব্র হয়ে ওঠে। বালুচ রক্তের ভেতর লুকিয়ে থাকা প্রতিরোধ স্পৃহা জেগে উঠতে শুরু করে। মীর আহমদ ইয়ার খান সামরিক হুমকির মুখে মাথা নত করলেও তার নিজের রক্ত, তার আপন ছোট ভাই প্রিন্স আব্দুল করিম এই চরম পরাধীনতা মেনে নিতে সরাসরি অস্বীকার করেন। যখন পাকিস্তানি সেনারা কালাতের রাস্তায় বিজয়ের উল্লাস করছে, ঠিক তখনই রাতের অন্ধকারে প্রাসাদের অস্ত্রাগার ভেঙে প্রিন্স আব্দুল করিম তার বিশ্বস্ত অনুসারীদের নিয়ে এক অজানা গন্তব্যে যাত্রা শুরু করেন। তার চোখে জ্বলছে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। তিনি এখন কোথায় যাচ্ছেন, এ সম্পর্কে জানবো আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 9, প্রথম সশস্ত্র প্রতিরোধ। ইতিহাসের এক অদ্ভুত সমীকরণ হল, পরাধীনতার দলিলে কালির দাগ শুকানোর আগেই জন্ম নেয় বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ। কাগজে কলমে একটি রাষ্ট্রের মৃত্যু ঘোষণা করা যায় ঠিকই, কিন্তু একটি স্বাধীন জাতির হাজার বছরের ডিএনএ থেকে প্রতিবাদের আগুন মুছে ফেলা যায় না। 1948 সালের 27 মার্চ মীর আহমদ ইয়ার খান যখন পাকিস্তানি সামরিক হুমকির মুখে এক রাশ হতাশা নিয়ে কালাতের অন্তর্ভুক্তি চুক্তিতে বাধ্য হয়ে স্বাক্ষর করেছিলেন, তখন নবগঠিত পাকিস্তানের শীর্ষ আমলারা ভেবেছিলেন বিশাল বেলুচিস্তান চিরতরে শান্ত হয়ে গেছে। কিন্তু তারা এটা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন যে অত্যন্ত সুপরিকল্পিত এই জবরদস্তিমূলক চুক্তি আসলে কোনো শান্তির দলিল নয়, বরং এটি ছিল এমন এক অন্তহীন রক্তাক্ত যুদ্ধের সূচনা
যা আগামী 8 দশক ধরে পাকিস্তানের মানচিত্রকে ক্ষত বিক্ষত করে রাখবে। চুক্তির খবর যখন কালাতের পাথুরে পাহাড়, ধুলোমলিন প্রান্তর এবং দুর্গম উপত্যকাগুলোতে পৌঁছায়, তখন সাধারণ বালুচ মানুষের মাঝে এক চরম নৈরাশ্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আর এই বিশাল জনরোষের সবচেয়ে বড় বিস্ফোরণটি অত্যন্ত অপ্রত্যাশিতভাবে ঘটে স্বয়ং কালাতের রাজপ্রাসাদের সুরক্ষিত অভ্যন্তরে। মীর আহমদ ইয়ার খানের নিজের ছোট ভাই অকুতোভয় প্রিন্স আব্দুল করিম এই চরম অপমানজনক চুক্তি সরাসরি প্রত্যাখ্যান করেন। প্রখ্যাত আন্তর্জাতিক গবেষক এবং প্রবীণ ইতিহাসবিদ সেলিগ হ্যারিসন তার সারা জাগানো ঐতিহাসিক গ্রন্থ ইন শ্যাডো অফ আফগানিস্তান এই বইয়ে প্রিন্স আব্দুল করিমের এই সশস্ত্র বিদ্রোহের অত্যন্ত বিস্তারিত ঐতিহাসিক দলিল তুলে ধরেছেন। হ্যারিসন দালিলিক প্রমাণের ভিত্তিতে দেখিয়েছেন যে প্রিন্স আব্দুল করিম কেবল রাজ পরিবারের একজন সদস্যই ছিলেন না, তিনি ছিলেন কালাত স্টেট ফোর্সের একজন অত্যন্ত উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং মাকরান প্রদেশের সাবেক গভর্নর। সামরিক দিক থেকে তিনি অত্যন্ত সুশৃঙ্খল এবং আধুনিক রণকৌশলে পারদর্শী ছিলেন। যখন পাকিস্তান সেনাবাহিনী কালাতের রাষ্ট্রীয় অস্ত্রাগারগুলো জবরদখল করে কালাত ফোর্সের সৈন্যদের নিঃশর্ত অস্ত্র সমর্পণের নির্দেশ দেয়, তখন প্রিন্স আব্দুল করিম এক ঐতিহাসিক এবং অত্যন্ত কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেন যে একজন স্বাধীন বালুচ হিসেবে তিনি কোনো ভিনদেশী সামরিক দখলদার বাহিনীর কাছে মাথা নত করবেন না এবং কোনোভাবেই অস্ত্র সমর্পণ করবেন না। 1948 সালের জুলাই মাসের মাঝামাঝি সময় রাতের নিস্তব্ধতা ভেঙে প্রিন্স আব্দুল করিম তার সবচেয়ে বিশ্বস্ত সশস্ত্র কয়েকশো অনুসারীকে নিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করেন। তারা কালাতের সীমানা পেরিয়ে আফগানিস্তান সীমান্তের দিকে সুউচ্চ ও দুর্গম পাহাড়ি অঞ্চলে আশ্রয় নেন। শুরু হয় বেলুচিস্তানের দীর্ঘ, রক্তাক্ত এবং ট্রাজিক ইতিহাসের প্রথম সশস্ত্র প্রতিরোধ বা ইনসার্জেন্সি। প্রিন্স আব্দুল করিম অত্যন্ত দ্রুততার সাথে বালুচ ন্যাশনাল লিবারেশন কমিটি গঠন করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে একটি নিয়মিত বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে কেবল আবেগ দিয়ে টিকে থাকা সম্ভব নয়। ডক্টর তাহির আমিন তার ন্যাশনাল মুভমেন্টস অব পাকিস্তান গ্রন্থে উল্লেখ করেছেন যে প্রিন্স আব্দুল করিম অত্যন্ত নিখুঁত সামরিক পরিকল্পনা করেছিলেন। তিনি আফগানিস্তানের তৎকালীন সরকারের কাছে এবং সোভিয়েত ইউনিয়নের কাছে রাজনৈতিক আশ্রয় ও সামরিক সহায়তার জন্য দূত প্রেরণ করেন। তার প্রধান লক্ষ্য ছিল একটি শক্তিশালী গেরিলা বাহিনী গঠন করে পাকিস্তানের দখলদারিত্বের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সামরিক প্রতিরোধ গড়ে তোলা। পাহাড়ের খাঁজে খাঁজে তখন যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। প্রিন্স আব্দুল করিমের এই সশস্ত্র বিদ্রোহ কেবল একটি সাধারণ সামরিক পদক্ষেপ ছিল না, বরং এটি ছিল বালুচ জাতীয়তাবাদের এক নতুন ও ভয়ঙ্কর সশস্ত্র পুনর্জাগরণ। দলে দলে সাধারণ বালুচ তরুণ, উপজাতীয় সাহসী যোদ্ধা এবং কালাত স্টেট ফোর্সের সাবেক পেশাদার সৈন্যরা অত্যন্ত দ্রুত গতিতে প্রিন্স আব্দুল করিমের স্বাধীন পতাকা তলে এসে সমবেত হতে শুরু করে। তারা অত্যন্ত ক্ষুদ্র কিন্তু অত্যন্ত কার্যকর ছোট ছোট গেরিলা দল গঠন করে পাকিস্তানি সেনাবাহিনীর দীর্ঘ সামরিক কনভয় এবং অরক্ষিত আউটপোস্টগুলোতে প্রাণঘাতী চোরাগুপ্তা হামলা চালাতে শুরু করে। কালাতের চারপাশের বিস্তীর্ণ রুক্ষ পরিবেশ এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। পাকিস্তান সরকার খুব দ্রুত বুঝতে পারে যে এই বিদ্রোহ যদি অঙ্কুরেই অত্যন্ত কঠোরভাবে বিনষ্ট করা না যায়, তবে এটি সমগ্র বেলুচিস্তানে এক অপ্রতিরোধ্য দাবানলের মতো ছড়িয়ে পড়বে। তৎকালীন পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্ব অবিলম্বে এই বিদ্রোহ কঠোর হাতে দমনের জন্য এক ব্যাপক সামরিক অভিযানের চূড়ান্ত নির্দেশ প্রদান করে। ভারী কামান এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত নিয়মিত পাকিস্তানি সেনাবাহিনী প্রিন্স আব্দুল করিমের দুর্গম পাহাড়ি ঘাটির দিকে চতুর্দিক থেকে প্রচণ্ড আক্রোশে অগ্রসর হতে থাকে। পাহাড়ের চূড়ায় প্রিন্স আব্দুল করিম তার সীমিত সামরিক রসদ এবং অত্যন্ত ক্ষুদ্র বাহিনী নিয়ে এক অসম্ভব অসম লড়াইয়ের মুখোমুখি দাঁড়িয়ে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রতিবেশী আফগানিস্তান থেকে পাঠানো প্রতিশ্রুত সামরিক সহায়তার জন্য। কিন্তু আন্তর্জাতিক নির্মম কূটনীতির চরম নিষ্ঠুর খেলা তখন সবেমাত্র শুরু হয়েছে। যে আফগানিস্তানকে প্রিন্স আব্দুল করিম নিজের নিরাপদ আশ্রয়স্থল এবং পরম মিত্র ভেবেছিলেন, তাদের ভূরাজনৈতিক চাল ছিল সম্পূর্ণ ভিন্ন। বিশাল পাকিস্তানি বাহিনীর ভারী কামানের গোলার কান ফাটানো শব্দ যখন ক্রমশ পাহাড়ের গা বেয়ে ওপরে উঠতে শুরু করেছে, ঠিক তখনই
প্রিন্স আব্দুল করিমের কাছে একটি বিশেষ অতি গোপন গোয়েন্দা বার্তা এসে পৌঁছায়। সেই বার্তার ভেতরের খবরটি ছিল এতটাই ভয়াবহ এবং অকল্পনীয় যে তা প্রিন্স আব্দুল করিমের সমস্ত সুচিন্তিত রণকৌশল এবং বেঁচে ফেরার শেষ রাস্তাটুকু এক নিমিষে চুরমার করে দেয়। সেই চরম সংকটময় মুহূর্তে তার হাতে আসা সেই গোপন বার্তাটিতে আসলে কি লেখা ছিল এ সম্পর্কে জানবো আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 10, এক অসমাপ্ত রক্তক্ষয়ী অধ্যায়। রাষ্ট্রবিজ্ঞানের এবং ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল বুলেটের আঘাত দিয়ে হয়তো একজন বিদ্রোহী যোদ্ধার রক্ত ঝরানো যায়, কিন্তু কোনো জাতির আত্মপরিচয়ের স্পৃহাকে কখনোই চিরতরে কবরে পাঠানো যায় না। একটি স্বাধীন রাষ্ট্রকে যখন জবরদস্তি করে সামরিক বুটের নিচে পরাধীন করা হয়, তখন সেই জবরদস্তির ভেতর থেকেই জন্ম নেয় অন্তহীন এক সংঘাতের। কালাতের দুর্গম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রিন্স আব্দুল করিম যখন চরম অসম এক সামরিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তার কাছে আফগানিস্তান থেকে সেই চূড়ান্ত গোপন বার্তাটি এসে পৌঁছায়। বার্তার বিষয়বস্তু ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু তার পরিণতি ছিল ভয়াবহ। আফগানিস্তান সরকার রাজনৈতিক এবং আন্তর্জাতিক চাপের মুখে প্রিন্স আব্দুল করিমকে কোনো প্রকার সামরিক সহায়তা, অস্ত্র বা এমনকি রাজনৈতিক আশ্রয় দিতে সরাসরি অস্বীকৃতি জানায়। প্রিন্স আব্দুল করিম অত্যন্ত নির্মমভাবে বুঝতে পারেন যে আন্তর্জাতিক কূটনীতির এই নিষ্ঠুর দাবা খেলায় বিশাল রাষ্ট্রগুলোর স্বার্থের কাছে বালুচদের স্বাধীনতার স্বপ্ন অত্যন্ত তুচ্ছ। তিনি এবং তার ক্ষুদ্র গেরিলা বাহিনী এখন সম্পূর্ণ একাকী এবং চারদিক থেকে পাকিস্তান সেনাবাহিনীর ভারী অস্ত্রের নিশানায় পুরোপুরি অবরুদ্ধ। অত্যন্ত আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তান সেনাবাহিনীর বিশাল বহরের সামনে প্রিন্স আব্দুল করিমের এই ক্ষুদ্র গেরিলা বাহিনীর সামরিকভাবে জয়লাভ করার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু বালুচ জাতির চিরাচরিত সম্মান এবং আত্মমর্যাদার প্রতীক হিসেবে প্রিন্স আব্দুল করিম বিনা যুদ্ধে আত্মসমর্পণ করতে সরাসরি অস্বীকার করেন। 1948 সালের শেষের দিকে কালাতের রুক্ষ এবং দুর্গম পাহাড়ি উপত্যকায় পাকিস্তান সেনাবাহিনীর সাথে বালুচ গেরিলাদের বেশ কয়েকটি তীব্র এবং রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। প্রখ্যাত আন্তর্জাতিক গবেষক সেলিগ হ্যারিসন তার ঐতিহাসিক গবেষণায় অত্যন্ত নিখুঁতভাবে দেখিয়েছেন যে পাকিস্তান সেনাবাহিনী এই বিদ্রোহ দমনের জন্য চরম মাত্রার সামরিক শক্তি প্রয়োগ করেছিল। অবশেষে গোলাবারুদ সম্পূর্ণ ফুরিয়ে যাওয়া এবং চরম রসদ সংকটের মুখে দীর্ঘ লড়াইয়ের পর 1950 সালে প্রিন্স আব্দুল করিম পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী হন। অনেক ঐতিহাসিকের দালিলিক প্রমাণ অনুযায়ী তাকে মূলত প্রতারণামূলক কোরআন ছুঁয়ে শান্তি আলোচনার প্রস্তাব দিয়ে সমতল ভূমিতে নামিয়ে এনে তারপর অতর্কিতভাবে গ্রেপ্তার করা হয়েছিল। প্রিন্স আব্দুল করিমকে বন্দী করার পর তার উপর চলে চরম আইনি ও সামরিক প্রহসন। পাকিস্তানের একটি বিশেষ সামরিক আদালত অত্যন্ত সংক্ষিপ্ত এবং একপাক্ষিক এক বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দীর্ঘমেয়াদী সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। যখন প্রিন্স আব্দুল করিমকে ভারী লোহার শিকল পরিয়ে পাকিস্তানের একটি অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হচ্ছিল, তখন আসলে কেবল একজন ব্যক্তি বন্দী হচ্ছিলেন না, তার সাথে বন্দী হচ্ছিল সমগ্র বেলুচিস্তানের স্বাধীনতার স্বপ্ন। কারাগারের সেই ভারী লোহার দরজা বন্ধ হওয়ার শব্দ কালাতের বাতাসে এক তীব্র বিষাদের ছায়া ফেলে। কালাতের শাসক মীর আহমদ ইয়ার খান, যিনি আগেই অন্তর্ভুক্তির দলিলে জবরদস্তিমূলকভাবে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন, তিনি এখন নিজের প্রাসাদেই একজন নীরব, ক্ষমতাহীন এবং অসহায় বন্দী। কালাতের স্বাধীন পতাকা নামিয়ে সেখানে চূড়ান্তভাবে পাকিস্তানের নিশান উত্তোলন করা হয়। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় 1950 সালে প্রিন্স আব্দুল করিমকে কারাবন্দী করার মাধ্যমে পাকিস্তান সরকার ভেবেছিল তারা কালাতের স্বাধীনতার স্পৃহাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। কালাতের এই জবরদস্তিমূলক পতন এবং প্রিন্স আব্দুল করিমের এই প্রথম সশস্ত্র প্রতিরোধ বেলুচিস্তানের বুকে এমন এক প্রজ্বলিত আগ্নেয়গিরির জন্ম দেয় যা আজও নিভে যায়নি। ডক্টর আকবর এস আহমদ তার বিভিন্ন সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক বিশ্লেষণে অত্যন্ত স্পষ্টভাবে দেখিয়েছেন যে 1947 সালের সেই অসাংবিধানিক অন্তর্ভুক্তি এবং সামরিক আগ্রাসনই ছিল পাকিস্তানের কাঠামোগত সবচেয়ে বড় রাজনৈতিক ভুল।
প্রিন্স আব্দুল করিমের সেই প্রথম বিদ্রোহের পর 1958 সালে, 1960-এর দশকে, 1970-এর দশকে এবং একবিংশ শতাব্দীর শুরুতেও বেলুচিস্তানে বারবার সশস্ত্র বিদ্রোহের দাবানল জ্বলে উঠেছে। পাকিস্তান সেনাবাহিনী যুগের পর যুগ ধরে সেখানে সামরিক অভিযানের পর সামরিক অভিযান চালিয়েছে, কিন্তু কোনোভাবেই বালুচদের মন থেকে একটি স্বাধীন ও গণতান্ত্রিক কালাতের সেই হারানো স্মৃতি মুছে ফেলতে পারেনি। কালাত আজ কেবলই ইতিহাসের পাতায় একটি বিলুপ্তপ্রায় নাম হতে পারে, কিন্তু এর অন্তর্ধানের কাহিনী আন্তর্জাতিক রাজনীতির এক চরম নির্মম দলিল হয়ে আছে। কিভাবে আইনি যুক্তিতর্ক, স্ট্যান্ড স্টিল চুক্তি এবং একটি নির্বাচিত সংসদের সর্বসম্মত গণতান্ত্রিক সিদ্ধান্তকে নিছক সামরিক শক্তির অহংকারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছিল। কালাত তার সবচেয়ে বড় এবং রক্তাক্ত প্রমাণ। একটি জাতির উপর চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক শাসন কখনোই দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারে না। 1947 সালের আগস্টে যে মরীচিকার মতো স্বাধীনতার স্বপ্ন দেখেছিল কালাত, মাত্র 8 মাসের ব্যবধানে তা এক দীর্ঘস্থায়ী দুঃস্বপ্নে পরিণত হয়। আজও বেলুচিস্তানের রুক্ষ মরুভূমির বাতাসে কান পাতলে যেন শোনা যায় সেই পুরনো চুক্তির ছেঁড়া পাতাগুলোর আর্তনাদ। আজও সেখানকার ধুলোমলিন উপত্যকায় অধিকার আদায়ের লড়াইয়ে রক্ত ঝরে। কালাতের ইতিহাস আমাদের এই অমোঘ শিক্ষাই দেয় যে বন্দুকের নলে একটি জাতির ভৌগোলিক মানচিত্র হয়তো দখল করা যায়, কিন্তু তাদের আত্মপরিচয়ের অধিকার এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনোই শৃঙ্খলিত করা যায় না। কালাতের সেই অসমাপ্ত রক্তক্ষয়ী অধ্যায় আজও শেষ হয়নি, তা যেন এক নীরব দীর্ঘশ্বাস হয়ে আজও লেখা হয়ে চলেছে। প্রিয় বন্ধুরা, কালাত পতনের এই দীর্ঘ এবং রক্তক্ষয়ী ইতিহাসের এখানেই আজ সমাপ্তি টানছি। আশা করি আজকের এই তথ্যবহুল ডকুমেন্টারিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের এমন আরও অজানা ইতিহাস তুলে আনতে দারুণভাবে উৎসাহিত করে। রাজনৈতিক ইতিহাস এবং বিশ্লেষণমূলক এমন আরও অডিও ডকুমেন্টারি শুনতে বই কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক আখ্যান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, যৌক্তিক থাকবেন। ধন্যবাদ।